Assalamu alaikum everyone, welcome back to my YouTube channels once again with new lessons. So today I'm gonna talk about sentence according to meaning. So বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্স নিয়ে। সো অর্থ অনুসারে সেন্টেন্স আমরা জানি পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো প্রথমে আমরা আলোচনা করে নেই অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স অনুসারে। সো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে আমাদের ওই সেন্টেন্সটা যেটা দ্বারা সাধারণত আমাদের কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ পাবে, কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ পাবে। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ কেমন? ধরা যেতে পারে আমি একজন শিক্ষার্থী, আই এম এ স্টুডেন্ট। তারা বল খেলে। এরপর হতে পারে সে একজন সৎ ব্যক্তি। এরপর হতে পারে যে সে মিথ্যা বলে না, অর্থাৎ কথাটা হাবোধকও হতে পারে, নাবোধকও হতে পারে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলো ওইগুলো আমাদের যেগুলো সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা যে কোনো বিষয়ের প্রতি জাস্ট একটা বর্ণনা প্রকাশ পাবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমাদের স্ট্রাকচারটা হলো বন্ধুরা দেখো, প্রথমে হয় সাবজেক্ট, এরপর হবে আমাদের ভার্ব, এরপর আমাদের এক্সটেনশন মানে অতিরিক্ত কথা। তো এই ভার্বের ক্ষেত্রে আমাদের কিন্তু সাবজেক্টের ভার্বও হতে পারে, এরপরে মেইন ভার্ব, অথবা আমাদের ডিরেক্ট সাবজেক্টের পরে মেইন ভার্বও হতে পারে। তো এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যদি আবার নাবোধক হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে সাবজেক্ট, এরপর আমাদের অক্সিলারি ভার্ব হবে, এরপর একটা নট বসবে, এরপর হচ্ছে আমাদের মেইন ভার্বটা বসবে, এরপর আমাদের এক্সটেনশন যদি থাকে। তো এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলো সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ পাবে। এখানে কোনো কিছু জানতেও চাওয়া হবে না, আবার কাউকে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হবে না, কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ বা প্রার্থনা এরকম কিছুই বোঝাবে না, জাস্ট কোনো কিছু সম্পর্কে বর্ণনা। যেমন দেখো, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তো এখানে আমাদের দেখো প্রথমেই আছে হচ্ছে বাংলাদেশ, এটা আমাদের সাবজেক্ট, এরপরে ইজটা হচ্ছে ভার্ব, এরপরে এ বিউটিফুল কান্ট্রি এটা আমাদের অতিরিক্ত কথা হিসেবে আমরা ধরে নিতে পারি। তো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা শুরু হবে, প্রথমে সাবজেক্ট থাকবেই, এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব অথবা মেইন ভার্ব, যে কোনোটাই হতে পারে। তো বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এটা আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর দেখো, ইট ইজ নট আ বিগ কান্ট্রি, এটা একটা বড় রাষ্ট্র বা দেশ নয়। তো এটা কিন্তু আমাদের উপরেরটা ছিল অ্যাফার্মেটিভ হাবোধক, নিচেরটা কিন্তু আমাদের নেগেটিভ নাবোধক। তবে নাবোধক হোক আর হাবোধক হোক দুটোটাই কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট সেন্টেন্সের মধ্যে পড়বে। এরপর দেখো, আই লাভ ইট ভেরি মাচ, আই লাভ ইট ভেরি মাচ, আমি এটাকে কি খুবই ভালোবাসি। তো এই ক্ষেত্রে দেখো আমি এটা সাবজেক্ট, লাভটা অবশ্যই ভার্ব, ইটটা আমাদের অবজেক্ট, এরপর আমাদের বে থেকে এটা অ্যাডভার্ব, এরপর অতিরিক্ত অংশ দেখো আছে আমাদের এখানে। আর পূর্বের বাক্যে দেখো সাবজেক্ট ছিল, এরপরে ভার্ব ছিল, এরপর নট ছিল। তো এভাবে আমাদের হতে পারে। এরপর দেখো, উই হ্যাভ টু ওয়ার্ক, উইটা আমাদের এখানে সাবজেক্ট, হ্যাভ টুটা এখানে সাহায্যকারী ভার্ব, আর ওয়ার্কটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মেইন ভার্ব, এরপর আমাদের অতিরিক্ত কথা। তো এভাবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে যেগুলো হলো আমাদের কোনো কিছু সম্পর্কে বর্ণনা বা বিবৃতি প্রকাশ পাবে। এখানে কিন্তু কোনো উপদেশ, নির্দেশ বা প্রার্থনা, জিজ্ঞাসা এগুলো কোনো কিছুই হবে না। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে তোমরা সবাই বুঝতে পেরেছো। তো একটা জিনিসই শুধু মাথায় রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় শুরুতে আমাদের সাবজেক্ট থাকবে। এটা আমাদের কখনো মূল ভাব দ্বারা শুরু হবে না, অথবা সাহায্যকারী ভাব দ্বারা কখনো শুরু হবে না। তো চলো এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পড়ে নেই। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক সেন্টেন্স, অর্থাৎ যেই সেন্টেন্সটাতে বা যেই বাক্যগুলোতে আমাদের কোনো কিছু জিজ্ঞাসা করা হবে বা জানতে চাওয়া হবে সেটাই হচ্ছে আমাদের প্রশ্নবোধক সেন্টেন্স। হতে পারে তোমার নাম কি, হতে পারে সে কখন আসবে, হতে পারে
তুমি কি বাড়িতে থাকবে, হতে পারে তুমি কি ঘুমাবে, এরকম এনি কিছু মানে এনিথিং। তো আমরা দেখো এখানে স্ট্রাকচারটা কেমন হয় আসলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে দেখো প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপরে অতিরিক্ত কথা এরকম হতে পারে। ফর এক্সাম্পল দেখো আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট, প্রথমে আমরা আর নিয়েছি ভার্ব অর্থে, এরপরে দেখো ইউ সাবজেক্ট, এরপরে স্টুডেন্ট, এখানে আমরা অতিরিক্ত কথা যোগ করে দিলাম। তো আর ইউ এ স্টুডেন্ট, এভাবে আমাদের প্রশ্নবোধকটা হয়ে যাবে। এরপর দেখো আরেকটা গঠন আছে ডব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর এক্সটেনশন। তো উদাহরণ দেখো আমাদের আছে হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। তো আমরা প্রথমে নিয়েছি ডব্লিউএইচ, এরপরে ভার্ব, এরপর দেখো সাবজেক্ট, এরপর অতিরিক্ত আমরা কথা যুক্ত করে দিয়েছি। তো হোয়ার আর ইউ ফ্রম। এরপর আরও একটা স্ট্রাকচার দেখো যেটা আমাদের আসলে সব মানে প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয়, সেটা ডব্লিউএইচ, এরপর অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপর হচ্ছে মেইন ভার্ব, এরপর অতিরিক্ত কথা আমাদের। তো দেখো হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। তো দেখো আমরা প্রথমে নিয়েছি হচ্ছে হোয়াট, ডব্লিউএইচ কোশ্চেন্স, এরপর আমরা নিয়েছি সাহায্যকারী ভার্ব ডাজ, ইয়োর ফাদারটা আমাদের সাবজেক্ট, ডুটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এক্ষেত্রে আমরা অতিরিক্ত কথা ইউজ করি নাই। তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে দেখো সর্বক্ষেত্রেই আমাদের সাবজেক্টের পূর্বেই ভার্বটা থাকবে। তো দেখো এরপর পরেরটাতেও, এরপর দেখো এখানে আমাদের ইয়োর ফাদারটা সাবজেক্ট, ডাজটা সাহায্যকারী ভার্ব। তো যখনই আমরা দেখবো যে সাবজেক্টের পূর্বে আসলে ভার্বটা চলে আসছে সাহায্যকারী ভার্বগুলো, তাহলে ওটাই আমাদের হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এছাড়াও হতে পারে দেখো হোয়েন উইল ইউ কাম, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। তো আমরা হোয়েন, এরপরে উইল, ইউ, তো দেখো ইউটা সাবজেক্ট, আমরা ইউ এর আগেই উইলটা ইউজ করতেছি। এরপর হতে পারে হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি কখন সেখানে গিয়েছিলে, ওয়েন ডিড ইউ। তো দেখো আমরা এবারও ডিডটা অর্থাৎ সাহায্যকারী ভার্বটা ইউ সাবজেক্টের পূর্বেই ইউজ করে নিলাম, হোয়েন ডিড ইউ গো। এরপর হতে পারে হ্যাভ ইউ ফিনিশড ইউর ডিনার, হ্যাভ ইউ ফিনিশড ইউর ডিনার। তো দেখো আমরা প্রথমে নিলাম হ্যাভ, এরপরে সাবজেক্ট ইউ নিলাম। তো আসলে এভাবে যখনই আমরা সাবজেক্টের পূর্বে ভার্ব পাবো সাহায্যকারী ভার্ব, সেটা আমাদের হয়ে যাবে প্রশ্নবোধক অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো দেখো এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা শিখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্সটা হলো ওই সেন্টেন্স যেটা দ্বারা সাধারণত কাউকে কোনো কিছু করার জন্য আদেশ করা হবে, অথবা কোনো কিছু করতে নিষেধ করা হবে, অথবা কাউকে উপদেশ দেওয়া হবে, অথবা অনুরোধ করা হবে। তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝাবে, সেটাই হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা, গঠনটা কেমন হবে দেখো। ইম্পারেটিভ সেন্টেন্সের আসলে চারটা স্ট্রাকচার আছে আমাদের। এখানে মেইন ভার্ব, অবশ্যই ভার্বের সেটা প্রেজেন্ট ফর্মে ইউজ করতে হবে, এরপর আমাদের অতিরিক্ত কথা, এরপর দেখো ডু নট অথবা নিভার, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর অতিরিক্ত কথা। এরপর দেখো হতে পারে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অতিরিক্ত কথা। আরও একটা হতে পারে, সেটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে আমাদের প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত থাকে, সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স হয়। চলো আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। কাম হেয়ার, এখানে আসো, অথবা স্টাডি অ্যাটেন্টিভলি। দেখো কাম হেয়ার এখানে আসো, অথবা স্টাডি অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়ো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের আদেশ এবং উপদেশ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি কারো নাম ধরেও বলি যে রানা কাম হিয়ার, রানা এখানে আসো, তাও কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সই হবে।
অথবা মিনা স্টাডি অ্যাটেন্টিভলি, মিনা মনোযোগ দিয়ে পড়ো, তাহলে কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সই হয়ে যাবে। এরপর দেখো ডু নট অথবা নেভার দিয়ে আমাদের সেন্টেন্সটা কেমন করে হতে পারে, যেমন ডু নট অথবা নেভার, ডু নট অথবা নেভার, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখো ডু নট ট্রাস্ট হিম, তাকে বিশ্বাস করো না, নেভার ট্রাস্ট হিম, তাকে কখনোই বিশ্বাস করো না। তো হতে পারে নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না, ডু নট রান ইন দ্য সান, সূর্যের মধ্যে দৌড়দৌড়ি করো না বা দৌড়িও না। এরকম আমাদের নাম নিষেধ করতে সর্বপ্রথম আমরা ডু নট অথবা নেভার দিয়ে শুরু করতে পারি। এরপর দেখো লেট দিয়ে হতে পারে, লেট। এরপর পার্সোনাল অবজেক্ট, সেটা হচ্ছে আমাদের প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্মটা আছে সেইগুলো হবে, যেমন মি হতে পারে, হিম হতে পারে, দেম হতে পারে, হার হতে পারে, ইট হতে পারে। যেমন লেট হিম গো, লেট হিম গো। তোমরা প্রথমে লেট নিলাম, এরপরে পার্সোনাল অবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা। অতিরিক্ত কথা আমরা এখন ইউজ করলাম না, দরকার নাই। তো লেট হিম গো, তাকে যেতে দাও, আমাকে পড়তে দাও, তাহলে কি হবে লেট মি রিড, লেট মি রিড, আমাকে পড়তে দাও। হতে পারে আমাকে ঘুমাতে দাও, তাহলে কি হবে লেট মি স্লিপ। এরপর হতে পারে লেট হিম প্লে ক্রিকেট, তাকে ক্রিকেট খেলতে দাও। আর একটা হবে আমাদের, সেটা হচ্ছে প্লিজ দিয়ে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন আমরা প্লিজ ব্যবহার করি অথবা কাইন্ডলি মানে দয়া করে, সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। উদাহরণস্বরূপ দেখো আমরা লিখতে পারি, কি যে প্লিজ অথবা কাইন্ডলি হেল্প মি। তো দেখো প্লিজ অথবা কাইন্ডলি হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, অথবা প্লিজ ডু নট ডিস্টার্ব মি, দয়া করে আমাকে ডিস্টার্ব করো না। হতে পারে প্লিজ গো দেয়ার, সেখানে দয়া করে সেখানে যাও। তো যখন আমরা এরকম প্লিজ থাকবে সেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো চলো এবার আমরা অপটেটিভ সেন্টেন্সটা পড়ে নিই। তো অপটেটিভ সেন্টেন্স আসলে যেটা দ্বারা আমরা কারোর জন্য প্রার্থনা সাধারণত প্রকাশ করি, সেটাই হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ হলো ইচ্ছা সূচক, যেটা দ্বারা কারো মনের ইচ্ছা আবেগ বা আমাদের প্রার্থনা প্রকাশ পায়, সেটাই হলো অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সটা সাধারণত দেখো অক্সিলারি ভার্ব মেটা দ্বারা শুরু হয়, তবে কখনো কখনো ডিরেক্ট আমরা সাবজেক্ট দিয়ে করতে পারি। তবে এক্সাম্পলটা দেখো, তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব সাধারণত সেটা মে ইউজ করা হয়, এরপর সাবজেক্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্মটা। এক্সাম্পল দেখো, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও, অনেক দিন বেঁচে থাকো। এরপর দেখো মে ইউ সাকসিড, মে ইউ সাকসিড ইন লাইফ। তো দেখো এখানে আমাদের প্রথমে মে, এরপরে সাবজেক্ট, এরপরে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতিরিক্ত কথা। তো মে ইউ সাকসিড ইন লাইফ, এই হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স, যেটা দ্বারা সাধারণত কারোর জন্য প্রার্থনা করা হয়। তবে আমি কিন্তু মে না ইউজ করে এমনিও যদি বলি ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপটেটিভ সেন্টেন্সটাই বোঝাবে। তো চলো এবার আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শিখে নিই। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, বেদনা, উল্লাস ইত্যাদি প্রকাশ পায়, তাকেই বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমাদের দুই রকমভাবে শুরু হতে পারে, অর্থাৎ স্ট্রাকচারটা দুই রকমের হয়। যেমন দেখো প্রথমে সেন্টেন্সটা শুরু হতে পারে কিছু ইন্টারজেকশন দ্বারা। ইন্টারজেকশনগুলো হচ্ছে ওহ, হুররা, ওয়াও, এলাস, ফাই ইত্যাদি। তো এই ইন্টারজেকশনগুলো দ্বারা যদি শুরু হয় ওহ, হুররা, ওয়াও, এলাস, ফাই, তো এই ইন্টারজেকশনগুলোর পরেই আমাদের বিস্ময়সূচক চিহ্নটা ইউজ করতে হবে। যেমন দেখো হুররা, বাহ বাহ, এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন। এরপর দিতে হবে উই হ্যাভ ওন দ্য গেম, মানে বাহ আমরা খেলায় জিতেছি, কি আনন্দ।
এরপর দেখো সেন্টেন্সটা শুরু হতে পারে উড দ্যাট অথবা ইফ অথবা হ্যাড, ওহ দ্যাট, ওহ ফর ইত্যাদি দ্বারাও শুরু হতে পারে। তবে সেক্ষেত্রে আমাদের বিস্ময়সূচক চিহ্নটা হবে একদম সেন্টেন্সের শেষে। যেমন দেখো ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম। তো দেখো প্রথমে আমাদের ইফটা বসছে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো আমাদের প্রথমেই ইফটা বসছে, এরপরে সাবজেক্ট ভার্ব, এরপরে অবজেক্ট বা অতিরিক্ত কথা, এবং সেন্টেন্সের শেষে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। এরপর আরেকটা দেখো উড, দেখো আমাদের প্রথমেই উড দ্যাট বসছে, অর্থাৎ এগুলো সাবজেক্টের পূর্বে বসবে। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড অ্যাগেইন, তো সেন্টেন্সের শেষে আমরা বিস্ময়সূচক চিহ্নটা ইউজ করেছি। এরপর আরও একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা হাউ অথবা হোয়াট, এ অর অ্যান দ্বারা শুরু হবে। অর্থাৎ সেন্টেন্সটা আমরা যদি হাউ দ্বারা শুরু করি তাহলে এ অথবা অ্যানের দরকার হবে না, কিন্তু আমরা যদি হোয়াট দ্বারা শুরু করি তাহলে এ অথবা অ্যান ইউজ করতে হবে। তো হাউ বা হোয়াট, এ অর অ্যান দেবার পর আমাদের হবে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা নাউন, এরপর হবে হচ্ছে সাবজেক্ট, এরপর ভার্ব। এক্সাম্পলটা দেখো হাউ ফানি ইউ আর, আমরা প্রথমে হাউ ইউজ করেছি, তাই এ অ্যান ইউজ করা যাবে না, কারণ হটটা সাথে কী হয়, এ অথবা অ্যান ইউজ হয়। তো হাউ ফানি, আমরা হাউ এর পরে কী নিয়েছি, দেখো অ্যাডজেক্টিভ নিয়েছি, এরপরে ইউ সাবজেক্ট, আরটা হচ্ছে আমাদের ভার্ব। এরপর হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, বা এটা কি এক চমৎকার একটা কি আইডিয়া, ধারণা। তো দেখো হোয়াট এর সাথে আমাদের কি এ অথবা অ্যান বসবেই। এরপরে একটা আমাদের অ্যাডজেক্টিভ অথবা নাউন, আমরা এখানে নাউন ইউজ করেছি। এরপর দেখো সাবজেক্ট, এরপর হচ্ছে আমাদের ভার্ব, আর সেন্টেন্সের শেষে হচ্ছে আমাদের বিস্ময়সূচক চিহ্ন। তো এটাই হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, এবং এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবে, এবং তোমাদের বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যেন তারাও কি হয়, উপকৃত হয়। ইনশাআল্লাহ আমি সবাইকে হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।